আগের পর্বে আপনারা শুনেছেন অলস দুপুরে বসে বসে একটা বইয়ের পাতা উল্টাচ্ছিল সম্বিত। সে সময়ই ওর বোন লিপি কণ্ঠস্বর পাল্টে ফোন করে আমাদের নায়িকা তিথির ফোন থেকে। কিছুক্ষণ বাদে সেটা কনফেসও করে দেয়। দুজনের ফোন নাম্বার এক্সচেঞ্জ হয়। তারপর রাত গড়ানোর সাথে সাথে ওদের কথাও এগোতে থাকে মেসেজে। গল্পের এক পর্যায়ে এসে নায়ক নায়িকাকে নিজের মনের কথা জানায়, কিন্তু নায়িকা না করে দেয়। এক লহমায় তার কালো রূপকথার পৃথিবীটাকে স্বপ্নপুরী থেকে টেনে বাস্তব জগতে এনে আছড়ে ফেলে। কাঁপা হাতে দুরু দুরু বুকে একটা মেসেজ টাইপ করে নায়ককে, যদি 10 বছর পর আবার মেসেজ করি, পাবো তোমাকে। শেষবেলায় সূর্য যেমন সবচেয়ে সুন্দর দেখতে লাগে, এদের গল্পের শেষটাও তেমন সুন্দর। শুনতে থাকুন অনিন্দিতা মুখার্জির কলমে শেষবেলায় অন্তিম পর্ব। ব্যাগে বেশ কিছু জিনিস গুছিয়ে নিতে ব্যস্ত সম্বিত। এমন সময় দরজার উপর টোকা পড়ল। মে আই কামিং? বাবা, এমনভাবে বলছিস যেন আমি বস। আয় আয়, বস। তা প্যাকিং কদ্দূর? ওর গিফটটা নেওয়া হয়েছে তো? এই যা, ওটাই ভুলে যাচ্ছিলাম। বলছি শোন না, হ্যাঁ এইটা নিয়ে যা, বোনের জন্য আমার তরফ থেকে। বেশ সুন্দর তো শাড়িটা। শোন না, আমি তো থাকছি না কদিন, তুই সাবধানে থাকিস কেমন? আর এনি টাইম ফোন করিস, ঠিক আছে? আরে বাবা ঠিক আছে। তোর তো 3:30 ফ্লাইট রাত্রি, তাই না? হ্যাঁ রে। হ্যাঁ, তা খেয়ে একটু রেস্ট নে, হ্যাঁ তারপরে রেডি হোস। হ্যাঁ। যথাসময়ে ব্যাঙ্গালোরের কেম্পেগৌড়া থেকে ফ্লাইট টেক অফ করে নেতাজি আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করল। তখন বাজে সকাল 6টা। সেখান থেকে সম্বিত যখন ট্যাক্সি নিয়ে শিয়ালদা পৌঁছয়, তখন ঘড়ির সময় বলছে 6:36। তারপর ব্যস্ত স্টেশনে টিকিট কেটে ভিড় ঠেলে উঠে বসলো ওকে লক্ষ্যে পৌঁছে দেওয়ার ট্রেনে। হ্যালো দা ভাই, কখন আসছিস? হ্যাঁ লিপি, সরি টু সে আমি ছুটি পাইনি রে। চওড়া হাসিটা মিলিয়ে যায় মেয়েটার মুখ থেকে। ও কেটে কেটে উচ্চারণ করে, ইয়ার কি মারছিস না? তুই আমাকে সারপ্রাইজ দিবি বলে এমন বলছিস বল? আমি জানি। না রে বাবা, আমি সত্যিই ছুটি পাইনি। আমি কেন আর কি করব? আমি তো পারলে ছুটে যেতাম তোর কাছেই, বিশ্বাস কর। কিন্তু দা ভাই। কোনো কিন্তু না বোন, একদম মন খারাপ করবি না। চোখটা বন্ধ করে একটা বড় নিঃশ্বাস নে, মনে করবি আমি তো তোর সঙ্গেই আছি। ট্রাই করে দেখ। আচ্ছা। বলে ফোনটা কেটে চোখ বন্ধ করে বড় করে একটা নিঃশ্বাস নেয় লিপি। বন্ধ চোখের পাতা ছুঁয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। এমন সময় একটা পরিচিত কণ্ঠে চোখ মেলে চায় লিপি। লিপি? লম্বা রিজু চেহারার এক সুপুরুষ দাঁড়িয়ে আছে ওর সামনে। দা ভাই। এক লাফে খাট থেকে নেমে সম্বিতকে জড়িয়ে ধরে মেয়েটা। দাদার বুকে মুখ গুজে ও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলে, তুই সব সময় আমার সাথে এমন করিস কেন বলতো? খুব মজা পাস বল কাঁদিয়ে? আর চলে গেলে আর আসবো না, দেখিস। এত বছর পর বোনকে দেখে সম্বিতেরও চোখ ফেটে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। নাক টেনে নিজেকে সামলে সম্বিত বলে, এই থাম, এত মায়া বাড়াস না, কালই তো চলে যাবি। ঠিক আছে, চলেই যাব, আর আসবো না। তুই যেমন ফিরিস না, আমিও ফিরবো না।
বলে হাতের উল্টো পিঠ দিয়ে নাক মুছতে থাকে ঘন ঘন। হয়েছে, থাম এবার। এবার কিন্তু সব আটা ময়দা গলে যাবে। আগে যেরকম পেঁচেছিলি একই রকম দেখতে লাগবে এখন। তুইও না। নে নে, অনেক হয়েছে সমু, এবার ওঠ, উঠে কিছু খেয়ে নে, ওদিকে অনেক কাজ বাকি তো। হ্যাঁ মামা, আসছি। স্নান করে হলুদ পাঞ্জাবি আর সাদা পাজামা পরে ল্যাপটপটা খুলে খাটের উপর বসলো সম্বিত। ওর সামনে লুচির প্লেটটা নামিয়ে রাখলো। দুটো বালা পরা হাতের অধিকারিণী। এটা নামিয়ে রেখে সে ফিরেই যাচ্ছিল, এমন সময় সম্বিতের চোখ পড়ল মেয়েটার দিকে। হলুদ শাড়িটা সামলে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল সে। কে সে? এই সম্মিত, বাইরে আয়, লিপির গায়ে হলুদের তত্ত্ব এসে গেছে। হ্যাঁ যাই। বলে ব্যাগ থেকে ডিএসএলআরটা বের করে বাইরে বেরোয় সম্বিত। বরপক্ষের ভিড়ের মধ্যে কেউ একজন একটা মেয়ে আস্ত হাতে কোমরে আঁচল গুজে অভ্যর্থনা করছে অতিথিদের। দু হাতে দুটো করে খাবারের প্লেট নিয়ে ব্যস্ত পায়ে এগিয়ে যাচ্ছে অতিথিদের দিকে। খোপা থেকে কিছু অবাধ্য কুন্তল বেরিয়ে এসে বারবার ঢেউয়ের মতো মুখে আছড়ে পড়ে বিরক্ত করছে তাকে। দুহাত আটকা, ফলে ফু ফু করে বারবার মুখের উপর পড়া অবাধ্য কেশরাশিকে সরানোর ব্যর্থ প্রচেষ্টা করে যাচ্ছে। মেয়েটার এমন কাণ্ড দেখে বেশ হাসি পায় সম্বিতের। সে চুপচাপ ক্যামেরাটা তাক করে মেয়েটার দিকে। একটা দুটো ছবি তার বিনা অনুমতিতে তোলার পর মেয়েটা শটান তাকায় সম্বিতের দিকে, তারপর দ্রুত পায়ে সেখান থেকে বেরিয়ে যায়। সম্বিত তখনও সেখানে দাঁড়িয়ে আছে। কে সেই মেয়ে? তার চোখের দিকে তাকালে সম্বিতের মনে হয় যেন কোনো খরস্রোতা নদী বাঁধ ভাঙা মায়ায় যেন প্লাবিয়ে নিয়ে যাচ্ছে তার মনকে। সমুদ্রে ঢেউয়ের মতো কেশরাশি তার চিবুকে রং তুলি খেলে বেড়াচ্ছে। মোটা লেন্সের চশমার মধ্যে দিয়ে সম্বিত বুঝতে পারে এ তার অনেক কাছের, অনেক আপন। তার সেই হাসি, হ্যাঁ হ্যাঁ, এ তো সম্বিত দেখেছে। সেই মুক্ত রাশির ঠোকাঠুকিতে উৎপন্ন মিষ্টি হাসির শব্দ সে শুনেছে। আজ হয়তো অনেকটাই ফিকে, কিন্তু সম্পূর্ণ মিলিয়ে যায়নি সেই ঠোঁট যার স্পর্শে একদিন সম্বিত হারিয়ে যেতে চেয়েছিল। এ তো সেই মেয়ে, এই তো তার জীবনের জোনাক শিখা। আজ সে এত সুন্দরী, কোহিনূর যেন তার কাছে হার মানে। কোনো মায়াবী মানবীর মূর্ত প্রতিরূপ যেন তার সামনে। সন্ধ্যার অন্ধকার গাঢ় হতেই একে একে অতিথি আসতে শুরু করে অনুষ্ঠান বাড়িতে। সম্বিত রেডি হচ্ছে। একটা হলুদ পাঞ্জাবি আর লাল কুঁচি দেওয়া সাদা ধুতি, আর চোখে চশমা গলিয়ে গলায় ক্যামেরাটা আইডি কার্ডের মতো ঝুলিয়ে ঘর থেকে বেরিয়ে এলো সে। বাইরে মণ্ডপ সাজানো হয়েছে। লিপি বসে আছে সেখানে, এক গাল হাসি নিয়ে। আর হবে নাই বা কেন? 6 বছরের ভালোবাসা পূর্ণতা পেলে কার না আনন্দ হয়? কজনেই বা ভালোবাসার পূর্ণতা পায়? কজনই বা তার প্রিয় মানুষটাকে চিরকালের বাঁধনে বাঁধতে পারে? শেষ পর্যন্ত সমাজের সঙ্গে লড়াই করে টিকে থাকতে পারে ভালোবাসার হাত ধরে কজন? যারা পারে তারাই এই হাসির হাসার যোগ্য। লিপির হাসি আছেই বিজয়ীর হাসি। সে পেরেছে নিজের ভালোবাসাকে আঁকড়ে ধরে দুজনে একসঙ্গে শেষ হাসিটা হাসতে তারা পেরেছে। ভালোবাসা তো পদ্ম পাতায় পড়া বৃষ্টির ফোঁটার মতো, খুব যত্নে খুব আগলে রাখতে হয় তাকে। অনির্বাণ পেরেছে, লিপি পেরেছে। লিপির সামনে গিয়ে দাঁড়ায় সম্বিত। মুখে একগাল হাসি নিয়ে সম্বিতের দিকে তাকিয়ে আছে লিপি। সম্বিত ক্যামেরাটা চোখের কাছে আনে। কয়েকটা জান্তব শব্দে বন্দী হয়ে যায় কতগুলো সুন্দর মুহূর্ত। এবার সম্বিত লিপির কাছ থেকে সরে এসে একটা কোনা ঘেঁষে দাঁড়ালো। ক্যামেরাটা চোখের কাছে তুলে নিয়ে বন্দি করতে থাকলো একের পর এক সুন্দর মুহূর্তগুলো। কখনো কোনো অতীতের ফুচকা খেতে থাকা ফুলে যাওয়া মুখ, কখনো গরম কফিতে শুরুত করে চুমুক দেওয়ার ছবি স্মৃতিতে তুলে রাখছে সে। ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে ছবি তুলতে তুলতে
একটা নির্দিষ্ট দিকে গিয়ে ওর ক্যামেরাটা থমকে যায়। একজন আসছে, সে আসছে, একটা লাল পাড় সবুজ বেনারসি তার গায়ে, হালকা সাজে মানানসই গয়নাতে দেবী স্বরূপা কেউ। ও কি সে, যার জন্য হৃদয়ের মণিকোঠায় প্রদীপ জ্বেলেছিল সম্বিত এক সময়? সে দ্বীপের সলতেটা আজ এত বছর পর আবার কেউ উস্কে দিয়েছে, আর সেই তাপেই জ্বলছে সম্বিতের ভাঙাচোরা বুক। সঞ্চিতা, সেও থমকে গেছে সেই ভারী কাচের চশমার ভেতরের উজ্জ্বল চোখ দুটো দেখে। এই চোখে, হ্যাঁ, এই চোখই তো তাকে আটকে রাখার, তাকে মায়ায় বেঁধে রাখার তীব্র আকুতি ছিল। কিন্তু সেই তো, সে যে বলেছিল সে অপেক্ষা করবে, তবে কি কেউ কি অপেক্ষা করে? অনিশ্চয়তা নিয়ে কি কেউ বাঁচে? বাঁচা কি সম্ভব? প্রিয় জিনিসটা বা মানুষটাকে আঁকড়ে রাখার জন্য, বা অন্যর কাছে প্রিয় জিনিসটা না দেওয়ার জন্য, সর্বোপরি নিজে হেরে যেতে না চাওয়ার জন্য মানুষ তো অনেক কথাই বলে, কিন্তু সেই কথা রাখতে পারে কজন? আজও সেই আকুতি আছে তার চোখে। ও ফিরে যেতে চাইলে সে কি তাকে সব অভিমান ভুলে বুকে টেনে নেবে না? নেবে কি? একটা সুন্দর বিকেল বা একটা সুন্দর সন্ধ্যা কি তার প্রাপ্য নয়? নাকি সে ভালোবাসার অযোগ্য? এই তিথিদি, এদিকে আয়। লিপি তিথিকে দেখতে পেয়ে হাত নেড়ে ডাকে। তিথির মাথায় চলা কথাগুলো এক লহমায় শরতের আকাশে ভেসে বেড়ানো পেজা তুলোর মেঘের মতো ছিন্ন ভিন্ন হয়ে যায়। বাস্তবে ফিরে এসে ও আরো একবার সম্বিতের চোখের দিকে তাকিয়ে এগিয়ে যায় লিপির কাছে। পান পাতার মতো মুখটা থেকে পান পাতা সরে গেল। কাজল টানা আখির মতো পাতা মেলে চাইল লিপি। অনির্বাণ দাঁড়িয়ে আছে বরবেশে, স্নিগ্ধ চোখে অপলক দৃষ্টিতে তাকিয়েছে লিপির ছলছলে চোখের দিকে। ভালোবাসা বোধহয় এমনই হয়। হাজারবার রাগ, অভিমান, ঝগড়া ঝাঁটি, হাজার ব্যস্ততার পরও যারা ভালোবাসার মানুষের হাত ছাড়ে না, তারাই প্রকৃত প্রেমিক, তারাই জয়ী। রাগ অভিমান কোন গল্পে থাকে না? কিন্তু রাগ অভিমান দূরে ঠেলে ঝগড়ার উপর নরম হাতে আদরের প্রলেপ হলো ভালোবাসা। বৃষ্টির দিনে এক ছাতায় বাড়ি ফেরা হলো ভালোবাসা। একটা বিস্কুট বা একটা কেক ভাগ করে খাওয়া হলো ভালোবাসা। আবার একটা বুনো ফুল ছিঁড়ে কানের পাশে গুজে দেওয়া হলো ভালোবাসা। ঝড়ের সময় বাঁচাতে পারবে না জেনেও নিজের ডিমগুলো যে আশায় মা পাখি জাপটে রাখে, সেই আশা হলো ভালোবাসা। যে টানে ঢেউ বারবার উপকূলে আছড়ে পড়ে, যেখানে পাখিরা রোজ ঘরে ফেরে, সেই টান হলো ভালোবাসা। ভালোবাসা শব্দটা 4 অক্ষরের বটে, কিন্তু এর ব্যাপ্তি অনেক, অনেকখানি, গভীরতাও অনেক। মণ্ডপের এক কোনায় বসে বসে মাল্যদান দেখছিল সঞ্চিতা। সম্বিতের পাত্তা নেই। হঠাৎ কিছু সাংবাদিক এসে ওকে ঘিরে বসল। পান চিবোতে চিবোতে তাদের মধ্যে একজন বলল, তা হ্যাঁ রে তিথি, এইটুকু মেয়ে, তারও বিয়ে হয়ে গেল, তা তোর কি আর বিয়ে টিয়ে হবে না? বুড়ি হয়ে গেলি তো। ওদের কথা বলার ধরনে মাথায় আগুন জ্বলে গেল সঞ্চিতার। কিছুক্ষণ চুপ করে থেকে তারপর একটু হেসে সঞ্চিতা বলল, কাকিমা, আমি অন্তত মন্দিরে বিয়ে করব না, সুতরাং আপনার আমার বিয়েতে এসেও খাসিটা ঠিক সেদ্ধ হয়নি, ডালটায় কাটা কম, মাছে নুন কম বলার সুযোগ ঠিকই পাবেন। বাবা, দেখো দেখো, এইটুকু মেয়ে নাক টিপলে দুধ পড়ে, সে আবার আমাদের শেখাতে এসেছে আমরা কি করব কি করব না। বেশ তো, তাহলে এমন কাজ করবেন না যাতে বয়সে ছোটদের কাছ থেকে কথা শুনতে হয়। কি ট্যাকস ট্যাকস কথা হয়েছে? তোর এই স্বভাবই তোর কাল হবে, দেখিস। ওনারা আর কোনো কথা বললেন না, গজগজ করতে করতে উঠে গেলেন। সঞ্চিতা তখনও থম হয়ে বসে রইল। ওর মাথায় ওই মহিলাগুলোর বলে যাওয়া কথাগুলো অনবরত পাক খাচ্ছে। কি বললেন ওনারা? তার এই অবস্থার জন্য সে দায়ী? সত্যি তো তারই দোষ। এত জেদ ভালো না। কোনোদিন নিজেরটা ছাড়া কারোরটা বোঝেনি, কারোর কথা ভাবেনি, কারোর ইমোশনের পরোয়া করেনি, শুধু নিজের কথা ভেবে গেছে। সত্যি তো অনেক সময় নিজের দোষী আমরা অনেক কিছু হারিয়ে ফেলি। সোনা খুঁজতে গিয়ে হিরেকে উপেক্ষা করি।
সত্যি কি ফিরিয়ে নেওয়া যায় না তাকে? সে কি এতটাই অপরাধ করে ফেলেছে? এত রাগ, এত অভিমান তার? একবার কি কথা বলা যেত না? সব অভিমান অভিযোগ দূরে ঠেলে কি ফিরে আসা যায় না? একবার কি নতুন করে সুযোগ দেওয়া যায় না? যদিদং হৃদয়ং মন্ত্রপাঠে হাতে হাত রেখে বিবাহ সম্পন্ন হল। রাঙা সিঁদুরে রেঙে উঠল লিপির ফাঁকা সিঁথি। হ্যাঁ, আজই সেই দিন, স্বপ্ন পূরণের দিন। পাশের মানুষটা আজ সম্পূর্ণ তার, শুধুমাত্র তার। আচ্ছা, পূর্ণতা কি এতটাই সুন্দর? লিপির চোখ ভেজা। শত বাধার পর হাতে হাত ধরে পাশে থাকতে পারলেই হয়তো এই কান্নাটা সুখের হয়। হালকা হাতে ওর চোখের জলটা মুছিয়ে অনির্বাণ লিপির হাতটা শক্ত করে চেপে ধরে। এ ভরসার হাত, এ আশ্বাসের হাত, বিশ্বাসের হাত। অনির্বাণের চোখ যেন আজ কথা বলছে, বলছে, দেখলে তো পারলাম কিনা শেষ পর্যন্ত তোমার হতে। আজ আমাদের দিন, আমরা বিজয়ী, আমরা পেরেছি লিপি, আমরা পেরেছি। আর এক ফোঁটা জল গড়িয়ে পড়ে লিপির চোখ বেয়ে। এত সুন্দর মুহূর্ত দেখে সম্বিত লোভ সামলাতে পারল না। কিচিৎ করে একটা স্মৃতি সারা জীবনের জন্য বন্দি করে নিল স্মৃতিবাক্সে। লিপিদের বাড়ির বাগানে একটা গাছ ভেঙে পড়েছিল। তার গুড়ির উপর চুপচাপ মাথা নিচু করে বসে আছে সম্বিত। ওর কাঁধে একটা নরম হাত ছুঁয়ে গেল। ছলছলে লাল চোখ তুলে তাকালো সম্বিত। ঝাপসা চোখে দুটো দেখল। একটা সাদা সালোয়ার কামিজে দাঁড়িয়ে আছে সঞ্চিতা। এবার অবাক হওয়ার পালা সম্বিতের। ও কি ঠিক দেখছে? সত্যি কি সে নিজে এসেছে তার কাছে? কিন্তু কেন? আরো কি কিছু বলা বাকি? আরো অনেক চিন্তা জট পাকিয়ে যাচ্ছে সম্বিতের মস্তিষ্কে। কিছুতেই বুঝে উঠতে পারছে না ঠিক কি হচ্ছে ওর সঙ্গে। কি হয়েছে সম্বিত? হ্যাঁ, চোখে জল কেন? সেই স্বর, কথাবার্তায় সেই মাধুরী, সেই সারল্য আজও বর্তমান, যেন ওরা বহু কালের পরিচিত। লিপি চলে গেছে। হ্যাঁ, গেছে। তুমি ওর জন্য কাঁদছিলে সম্বিত? না না, কষ্ট তো হয়ই না। আরে বাবা, তোমরা কি ভাসিয়ে দিচ্ছ ওকে? ওইভাবে মরা কান্না কাঁদতে কাঁদতে ওকে পাঠানো তো দরকার নেই। সে যাচ্ছে তার ভালোবাসার হতে, নতুন করে খেলনা বাটি সাজিয়ে একটা ঘর সাজাতে। আর তোমরা এমন শুরু করো যে, ওই জন্যই আমি চলে এসেছি ওখান থেকে। তবে মনটা আমারও খারাপ করছে। বেশ করেছ। তবে কি বলো তো, কান্নাটা একেবারে অবান্তর নয়। ছোটবেলা থেকে যে ঘর থেকে মেয়েটা বড় হলো, যে পরিবেশে বড় হলো, সেই পরিবেশে তার আর আগের মতো করে ফেরা হবে না। এরপর সে আসবে অতিথি হয়ে। নিজের ঘরে, নিজের বাড়িতে নিজেই অতিথি। ভাবো তো একবার। আকাশের কোণায় অভিমান জমতে শুরু করেছে একটু একটু করে। সেদিকে ভ্রুক্ষেপ না করে সঞ্চিতা বলল, চলো সম্বিত, তোমাকে রাধা মণিপুরটা ঘুরিয়ে দেখাই, মনটা হালকা হবে। চলো। সম্বিত কিছু না বলে নিঃশব্দে সঞ্চিতার পাশাপাশি হাঁটতে থাকে। শুধু দুজোড়া পায়ের শব্দ। ধুলো উঠিয়ে অগোছালো পায়ে হেঁটে চলেছে তারা। সঞ্চিতাই প্রথম নিস্তব্ধতা ভাঙে। খুব স্বাভাবিকভাবে জিজ্ঞেস করে, তা কি করা হচ্ছে এখন? কানপুরে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিলাম, তবে এখন ব্যাংকে একটা কোম্পানিতে আছি। তুমি তুমি কি করছো? আমি কলকাতাতে পিএইচডি কমপ্লিট করে আপাতত ইউএসএতে আছি। বাহ, গ্রেট। আবার নিস্তব্ধতা, শুধু দুজোড়া পায়ের শব্দ। কিছু দূর গিয়ে একটা মাঠের সামনে গিয়ে দাঁড়ায় ওরা। স্কুলের মাঠ, বাচ্চারা খেলছে তখন। স্কুলের ঠিক গা ঘেঁষে একটা কৃষ্ণচূড়া গাছ দাঁড়িয়ে আছে দু হাত মেলে। সম্বিত, এসো এখানে একটু বসি।
বলেই সঞ্চিতা বসে পড়ল কৃষ্ণচূড়ার ছায়ায়। সম্বিতও একটু দূরত্ব রেখে ওর পাশে গিয়ে বসল। চুপচাপ বসে থাকতে থাকতে সঞ্চিতা বলল, জানো তো সম্বিত, মায়া বড় খারাপ জিনিস। একবার মায়ায় পড়লে সে শেষ। কেউ কাউকে কোনোদিন আটকে রাখতে পারে না। যেটা থাকে বা যেটা আমাদের আটকে রাখে সেটা হলো মায়া। অভ্যেস কেটে বেরোনো গেলেও মায়া কেটে কখনো বেরোনো যায় না। আমরা বলি মানুষ মানুষকে আটকে রাখে, কিন্তু মানুষ মানুষকে আটকে রাখতে পারে না, বরং মানুষের স্মৃতি মায়া মানুষকে আটকে রাখে। বেশ ভাবুক দেখায় সঞ্চিতাকে। সম্বিত বেশ বিজ্ঞের মতো ভাব করে বলে, তা ঠিক। জানো তো সম্বিত, এই স্কুলের গা ঘেঁষে একটা গাছও ছিল, একটা রাধাচূড়া গাছ ছিল। ফুল ফুটে হলুদ হয়ে থাকতো গাছটা। রাধা কৃষ্ণ একসাথে গাছতলাটায় লাল হলুদে নরম বিছানা পেতে রাখত, যেন আমাদের জন্য। আমরা টিফিন টাইমে এসে বসতাম, রান্নাবাটি খেলতাম, ঝরে পড়া ফুলগুলো দিয়ে আমরা মালা গাঁথতাম। তীব্র গরমে বা বর্ষায় পথ চলতি মানুষ ছুটে আসতো এই গাছের ছায়ায় এক চিলতে শান্তি, এক চিলতে আশ্রয়ের খোঁজে। কিন্তু মানুষ বড় স্বার্থপর গো। নিজের স্বার্থে প্রেমিক প্রেমিকাকে আলাদা করে দিতেও ওদের বাঁধল না। একদিন আমরা স্কুলে এসে দেখি গাছটা কাটা চলছে। একটা একটা করে ডাল কেটে গাছটাকে পঙ্গু করে শেষে পুরো গাছটাকেই উপড়ে দিল ওরা। অনেক চেষ্টার পরেও সেদিন আমরা কিছু করতে পারিনি জানো। সেদিন আমরা খুব কেঁদেছিলাম, কেউ শোনেনি আমাদের কথা। তারপর কৃষ্ণচূড়া গাছটাও কেমন যেন হয়ে যেতে লাগলো। পোকা লেগে ডাল ভেঙে পাতা পড়ে সে যেন বিদ্রোহ করছে নিজের ভালোবাসা ফিরে পাওয়ার জন্য। তারপর একদিন স্কুলে এসে দেখলাম ভালোবাসার জয়। রাঙা কৃষ্ণচূড়ার বুকে স্থান করে দিয়েছে পিত রাধাচূড়া। জরা জীর্ণ কৃষ্ণচূড়ার বুক চিরে বেরিয়েছে সবুজ কোকড়া ডাল। আসলে ভালোবাসা থাকলেও অনন্তকাল পরেও ফিরে আসা যায়, ফিরতে হবেই তাকে। যেমন ফিরেছিল রাধাচূড়াটা, তেমন ভাবে তারও ফেরা উচিত। তার জন্য অবশ্য কৃষ্ণেরও আটকে রাখার সমান প্রচেষ্টা প্রয়োজন। আমরা মানুষকে হারিয়ে যেতে দিই, বলা ভালো হারিয়ে যেতে বাধ্য করি, বা যাকে আমরা চলে যেতে দিলাম তারা আমাদের ঠিক কতখানি জুড়ে ছিল, আর তার চলে যাওয়ার পর তৈরি শূন্যস্থানটা ঠিক কতখানি সর্বগ্রাসী। অস্বাভাবিকভাবে চুপ করে যায় সঞ্চিতা। দূর আকাশে জমা কালো মেঘের দিকে বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে থাকে সঞ্চিতা। পরন্ত সূর্যের শেষ আভা এসে পড়েছে কালো মেঘের উপর। দেখে মনে হচ্ছে ঠিক যেন কোনো নতুন বউ পরিপাটি করে চুল বেঁধে সিঁথি রাঙিয়েছে। উঠে দাঁড়ায় সম্বিত। তারপর সঞ্চিতাকে উদ্দেশ্য করে বলে, এখানে বড্ড চেঁচামেচি, চলো অন্যদিকে যাই। সঞ্চিতাও উঠে পড়ল। স্কুল মাঠের পাশ দিয়ে একটা সরু গলি গেছে। দুজন মানুষ কোনো ক্রমে সেই রাস্তা দিয়ে একসঙ্গে যেতে পারে। ওরা সেই রাস্তাটাই ধরল। প্রায় গা ঘেঁষে হাঁটতে হচ্ছে ওদের হাত। সঞ্চিতার বাঁ হাতটা বারবার সম্বিতের ডান হাতটা ছুঁয়ে যাচ্ছে অসাবধানতাবশত, কিন্তু কেউই কারোর হাত সরিয়ে নিচ্ছে না। আবার প্রবলভাবে চেয়েও কেউ কারোর হাতটা শক্ত করে চেপে ধরতেও পারছে না। যেন কোনো অদৃশ্য দেওয়াল উঠেছে ওদের মাঝে, যা অনবরত ওদেরকে একে অপরের থেকে দূরে ঠেলছে। কিন্তু দুটো মন হয়তো অন্য কিছুই চাইছে। পায়ে পায়ে এসে ওরা দাঁড়িয়েছে রাধামণিপুরের একটা প্রায় পরিত্যক্ত ব্রিজের উপর। নিচ দিয়ে বয়ে চলেছে স্রোতস্বিনী। হালকা হালকা হাওয়ায় সঞ্চিতার খোঁপা থেকে বেরিয়ে আসা অবাধ্য চুলগুলো বারবার ওর মুখের উপর আছড়ে পড়ছে।
ব্রিজের রেলিংয়ে হাত দিয়ে নদীর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে ওরা দুজন। গলিত সূর্যের লাল আভা যেন নদীর জলে আগুন ধরিয়েছে। সেদিকে চোখ রেখেই সঞ্চিতা প্রশ্ন করল, ওখানে কোথায় থাকো? একটা ফ্ল্যাটে থাকি বন্ধুর সাথে। বন্ধু নাকি স্পেশাল কেউ? তোমরা মেয়েরা এত বেশি কেন বোঝো বলো তো? বন্ধু, ছেলে, অনেক। ওপাশ থেকে উত্তর এলো না। সম্বিতের মনে হয় পরিস্থিতি ভারী হয়ে আসছে। পরিস্থিতি হালকা করতেও বলল, তুমি চশমা কবে নিলে? 5 বছর মতো হলো। মানুষকে অন্ধের মতো বিশ্বাস করতে করতে সত্যিই অন্ধ হয়ে গেছি। হালকা হাসার চেষ্টা করল সঞ্চিতা। কাউকে এখনো বিশ্বাস করো না? হয়তো না। সবাই কি বিশ্বাসঘাতক হয় সঞ্চিতা? আসলে কেউই বিশ্বাসঘাতক নয়, আমরা নিজেরাই নিজেদের সাথে বিশ্বাসঘাতকতা করি, জানো তো। কোনো কিছু চিরদিনের জন্য ছেড়ে আসার সময় আমাদের মস্তিষ্ক ভাবে, সত্যিই বোধহয় সেটা চিরদিনের জন্য ছেড়ে এলাম। এবার মায়া কাটিয়ে ফেললেই আগের মতো সব কিছু গুটিয়ে নেওয়া যাবে। আমরা দৃঢ়ভাবে সেটা বিশ্বাসও করতে চাই, সেই বিশ্বাস আঁকড়েই সামনের পথ হাঁটি। কিন্তু দিন শেষে বুঝতে পারি ওই বিশ্বাসটা সম্পূর্ণ মিথ্যে। মানুষকে পুড়িয়ে বা কবর দিয়ে ফেরার সময় আমরা পিছনে ঘুরে তাকাই, যদি সে ফেরে, আর একবার যদি তাকে দেখতে পাই, একবার, কারণ আমাদের মন জানে আবার দেখা হবে, কোথাও না কোথাও, কোনো না কোনো দিন, অন্য কোনো রঙে। সম্বিতে 2 পা এগিয়ে আসে সঞ্চিতার দিকে। তারপর আস্তে আস্তে খুব নরম গলায় বলে, সঞ্চিতা, তোমার মনে পড়ে একদিন আমরা কত কথা বলেছি নিজেদের মধ্যে, অথচ আজ আমরা নিজেদের দোষেই নিজেরা নিজেদের দুজনের মধ্যে অদৃশ্য অবাধ্য প্রাচীর তুলেছি। আচ্ছা, এই প্রাচীর ভেদ করে কি ফিরে আসা যায় না? সম্বিতকে বেশ ভাবুক দেখায়। স্তিমিত সূর্যের দিকে তাকিয়েও বলে, জানো তো, আমি যখন দিন শেষে অফিস থেকে ফিরি ক্লান্ত হয়ে, তখন আমার মনে হয় যদি কেউ আমার জন্য বাড়িতে অপেক্ষা করত, বাড়ি গেলে 1 গ্লাস জল এনে সামনে ধরতো, তার কোলটা বাড়িয়ে দিত আমার শোয়ার জন্য, যদি কেউ মায়ের মতো আমার মাথায় হাত বুলিয়ে দিত আর বলতো, তোমার দিনটা আজ কেমন কাটলো? চুপ করে যায় সম্বিত। আবার সূর্যের দিকে তাকায়, যেন কোনো অতলান্ত ভাবনায় ডুব দিয়েছে সে। নিস্তব্ধতা ভাঙে সঞ্চিতা। কি গো, কি হলো? এত আনমনে কি ভাবছো? এই ভালো কথা, কবিতা লেখো এখনো? সূর্যের দিক থেকে চোখ না সরিয়েই সম্বিত বলে, ওই টুকটাক। চলো না, নদীর তীরে গিয়ে একটু বসি। অনেক দিন পর এই গ্রামের রাস্তায় খুব ইচ্ছে করছে, জানো তো, একটু নদীর জলও হাওয়া খেতে। হ্যাঁ হ্যাঁ, চলো না, এখনো তো সন্ধে হতে ঢের বাকি। একটুখানি পথ, সাঁকো থেকে নামলেই ছোট্ট একটা ছাতিম গাছের পাশ দিয়েই কলকল শব্দে বয়ে যাচ্ছে নদীটা। সম্বিত আনমনা ভাবেই বুঝতে পারল কেউ যেন তার হাতটা ধরেছে। তার ছিঁড় দ্বারা বরাবর এক কুচি বরফ যেন নিচের দিকে বয়ে গেল। তার বুঝতে বাকি রইল না যে সঞ্চিতাও তার জন্য মনের প্রকোষ্ঠে এখনো একটা জায়গা রেখে দিয়েছে। সম্বিত সঞ্চিতার দিকে তাকাবে এমন সময় সঞ্চিতা হাত ছেড়ে তার মুখের উপর পড়া চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে বলল, এই তো চলেই এলাম, এবার বসা যাক। ওরা গিয়ে বসল নদীর কিনারে। দূরত্বটা একটু কমে এসেছে, মন শরীর উভয়েরই। আচ্ছা সঞ্চিতা, এখনো কবিতা লেখো? হয়, তবে
খুব কম, সময় পাই না তেমন। তুমি লেখো? আমারও একই পরিস্থিতি। আসলে কি জানো তো, ছোটবেলার অনেক ইচ্ছেই না আমরা না চাইতেও গলা টিপে মেরে ফেলি। বাধ্য হই বলতে পারো, বাধ্য হই। পড়াশোনা, ক্যারিয়ার এসবের পিছনে ছুটতে ছুটতে আমরা ভুলেই যাই যে আমরাও মানুষ, আমাদেরও একটা নিজস্ব জগৎ আছে। এই লক্ষ্যের পিছনে ছুটতে ছুটতে আমরা সেই জগৎ থেকেই ছিটকে যাই, চাইলেও আর ফিরেই আসতে পারি না। ঠিকই বলেছ, লক্ষ্যের পেছনে ছুটতে ছুটতে আমরা আমার আমিটাকে বিসর্জন দিয়ে দিই নিজের অজান্তেই। আবার নীরবতার আস্তরণে ঢাকা পড়ে ওরা, শোনা যায় শুধু নদীর কুলকুল শব্দ। এমন সময় সঞ্চিতার গলায় স্পষ্ট উচ্চারণে শোনা যায়, তবু মনে রেখো, যদি দূরে যাই চলে, সেই পুরাতন প্রেম যদি এককালে হয়ে আসে দূরস্মৃতি কাহিনীকে বলি, ঢাকা পড়ে নব নব জীবনের জালে। বিকেলের নরম সূর্যের আলো মেখে নদীর জলো হাওয়ায় ভেসে দূর থেকে দূরান্তে ভাসতে ভাসতে মিলিয়ে যেতে থাকে সঞ্চিতার বলা কবিতার তবু প্রত্যেকটা মনে শব্দ। রেখো, যদি বড় কাছে থাকি, নূতন এ প্রেম যদি হয় পুরাতন, দেখে না দেখিতে পাই যদি শ্রান্ত আঁখি, পিছনে পড়িয়া থাকি ছায়ার মতন। দুজনেই দুজনের দিকে তাকায়, তাকিয়েই থাকে। এমন সময় সম্বিত গলা খাঁকারি দিতেই দুজনেই চোখ নামিয়ে নেয়। তারপর সম্বিত মাথা নামিয়েই নরম সুরে সঞ্চিতাকে জিজ্ঞেস করে, আচ্ছা, মহিষীর কি এখনো মাথা বিগড়ায়? তারপর সরাসরি চোখ তুলে তাকায় সঞ্চিতার মুখের দিকে। সঞ্চিতার কানের পাশের চুলগুলো গুঁজতে গুঁজতে বলে, হয়তো উত্তরটা নাই। আচ্ছা, তাহলে কি তার ছেলেটাকে এখনো পছন্দ? সলজ্জ অবনত মুখ থেকে প্রায় মিনমিনে একটা উত্তর ভেসে আসে, খুব। টিপটিপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। সম্বিত ওঠার তোড়জোড় করে। প্রায় সঙ্গে সঙ্গেই সঞ্চিতা ওর হাতটা চেপে ধরে বলে, এক বৃষ্টির রাতে আমরা আলাদা হয়েছি, আবারও আলাদা হতে চাই না। থেকে যাও না প্লিজ। আরেক বৃষ্টির সন্ধ্যা না হয় আমাদের জন্যই লেখা হোক, সাক্ষী থাকুক আমাদের ভালোবাসার। হ্যাঁ সম্বিত, আমি আমি এখনো তোমাকেই চাই সম্বিত। ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, ভিজিয়ে দিচ্ছে সঞ্চিতার সাদা সালোয়ার। সঞ্চিতার চোখে কি জল তা বোঝা যায় না বটে। তার আগেই আবার সঞ্চিতা বলে ওঠে, আমি জিজ্ঞেস করেছিলাম 10 বছর পর ডাকলে তোমায় পাবো কিনা। কি বলেছিলে মনে আছে তো তোমার? বলো, ফিরিয়ে নেবে না আমায়? এতটাই কি অপরাধী আমি তোমার চোখে? আমি ভিক্ষা চাইছি, ফিরে এসো প্লিজ, প্লিজ সুবিত, ফিরে এসো। কান্না ভেজা স্বরে ডুবতে ওঠে সঞ্চিতা। ওর সিক্ত শরীরটা থরথর করে কাঁপছে কান্নার থেকে। হাতটা জড়ো করতে চায় সে, সঙ্গে সঙ্গে ওর হাতটা চেপে ধরে সম্বিত। সন্ধ্যার গাঢ় নীল অন্ধকারে ঘন আলিঙ্গনে বদ্ধ দুটো ছায়ামূর্তি দেখা যায় শুধু। আমার ভিনদেশি তারা একা রাতেরই আকাশে, তুমি বাজালে এক তারা আমার ছিলে কোঠার পাশে। ঠিক সন্ধে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে, মুখ লুকিয়ে কার বুকে আমার গল্প বলো কাকে। তোমার গায়ে লাগে না ধুলো,
আমার দুমুঠো চাল চুলো, তোমার গায়ে লাগে না ধুলো, আমার দুমুঠো চাল চুলো, রাখো শরীরে হাত যদি, আর জল মাখো দুই হাতে, প্লিজ ঘুম হয়ে যাও চোখে, আমার মন খারাপের রাতে, আমার রাত জাগা তারা, তোমার আকাশ বাড়ি, আমার ভয় পাওয়া চেহারা, আমি আদতে আনারি।